নমস্কার বন্ধুরা, কম্পিটিটিভের দুনিয়া অ্যাপের প্রত্যেকে স্বাগত এবং আপনার সাথে আছি আমি প্রণদীপ। আর WBCS Prelims 2022-এর জন্য আমরা রেগুলার একটি করে ইম্পর্টেন্ট এবং এক্সপেক্টেড প্রিলিমসের সেট নিয়ে আলোচনা করছি। পরীক্ষায় দেখবেন এখান থেকে ডিরেক্টলি আর ইনডিরেক্টলি বা এই আলোচনার মধ্যে থেকেই কিছু কোশ্চেন অবশ্যই কমন পাবেন। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওর লাভ সম্পূর্ণ ওঠান। আর WBCS Prelims 2022-এর জন্য যে কমপ্লিট কোর্স রয়েছে ডেসক্রিপশন বক্সে আপনারা চেক করতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, কীভাবে কিনতে হবে তারও কিন্তু প্রসেস ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তো দেখুন, প্রথম যে কোশ্চেনটা বলছে আজকে, বলছে দিগম্বর ভারতের কোন অংশে স্থানান্তরিত হয়? দিগম্বররা ভারতের কোন অংশে স্থানান্তরিত হয়, এটাই হচ্ছে আজকের কোশ্চেন। অপশন দেখুন, উত্তর ভারত, দক্ষিণ ভারত, পশ্চিম ভারত, পূর্ব ভারত। এবারে দেখুন, জৈন ধর্মের ক্ষেত্রে প্রধান দুটো কিন্তু শাখা ছিল। জৈন ধর্মের প্রধান দুটি শাখা ছিল, একটা ছিল দিগম্বর আর একটা ছিল শ্বেতাম্বর। দিগম্বর আর শ্বেতাম্বর। দিগম্বর যারা কিন্তু কোনো রকম বস্ত্র পরিধান করতেন না, আর শ্বেতাম্বর এরা শুধুমাত্র শ্বেত বস্ত্র বা হোয়াইট যে কাল্ট বলা হতো, তো হোয়াইট বস্ত্র বা শ্বেত বস্ত্র কিন্তু এরা পরিধান করতেন। আর দিগম্বরদের লিডার কে ছিলেন? ভদ্রবাহু। দিগম্বরদের লিডার ভদ্রবাহু আর শ্বেতাম্বরদের লিডার স্থূলভদ্র। আপনারা মনে রাখতে পারেন, শ্বেতাম্বরের এস আর স্থূলভদ্রের এস। স্থূলভদ্র, শ্বেতাম্বর, ভদ্রবাহু, দিগম্বর। তো সাউথ ইন্ডিয়ায় সেই সময় প্রচণ্ড পরিমাণে খরা দুর্ভিক্ষ দেখা যায়। সাউথ ইন্ডিয়ায় প্রচণ্ড পরিমাণে খরা দুর্ভিক্ষ দেখা দেওয়ার পরে দিগম্বররা বা জৈন ধর্মের দিগম্বর শাখা ভদ্রবাহুর নেতৃত্বে এবং তার সাথে সাথে চন্দ্রগুপ্ত মৌর্যও ছিলেন, ভদ্রবাহুর নেতৃত্বে তারা কিন্তু জৈন অনুগামীদের নিয়ে সাউথ ইন্ডিয়ায় চলে যান। তো সেই জন্য কিন্তু মাথায় রাখবেন, দিগম্বরা ভারতের কোন অংশে স্থানান্তরিত হন? সাউথ ইন্ডিয়ায়। আর শ্বেতাম্বরা থাকেন নর্থ ইন্ডিয়ায়। শ্বেতাম্বর নর্থ ইন্ডিয়া, দিগম্বর সাউথ ইন্ডিয়া। শ্বেতাম্বর শ্বেত বস্ত্র পরিধান করতেন উত্তর ভারতে, আর দিগম্বররা উলঙ্গ থাকতেন দক্ষিণ ভারতে। আর চন্দ্রগুপ্ত মৌর্য তিনি কিন্তু দিগম্বর এর অনুগামী ছিলেন এবং দিগম্বরদের লিডার ভদ্রবাহুর নেতৃত্বে সাউথ ইন্ডিয়ায় চলে যান। ইম্পর্টেন্ট পয়েন্ট, পরীক্ষার পার্সপেক্টিভ কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট, মূর্তি পূজাতে কোন বৌদ্ধ সম্প্রদায় বিশ্বাসী? দেখুন, বৌদ্ধদের মোটামুটি প্রধান বলতে গেলে দুটি শাখাই রয়েছে, হীনযান, মহাযান। তাছাড়া আরেকটা রয়েছে তন্ত্র সাধনার ক্ষেত্রে আরেকটা রয়েছে বজ্রযান। কিন্তু বজ্রযান সেটাকে আলাদাভাবে রাখা হয়, কিন্তু প্রধান যে দুটো শাখা সেটা হচ্ছে হীনযান এবং মহাযান। হীনযান এবং মহাযানদের মধ্যে কিন্তু এই মহাযান শাখায় মূর্তি পূজায় এরা বিশ্বাসী। আর হীনযানে কিন্তু বুদ্ধের কোনো রকম মূর্তি নির্মাণে তারা বিশ্বাসী নয়। বৌদ্ধ ধর্মের যে মৌলিক নীতি সেখানে এই হীনযানরা বিশ্বাসী। আর মহাযানে বুদ্ধদেবের মূর্তি করে পূজা করা হবে, বুদ্ধদেবকে একটা দেবতার অবতার রূপে দেখা হবে, এমনটাই কিন্তু মহাযানরা বিশ্বাসী। আর হীনযানরা মূর্তি পূজায় তো বিশ্বাসী একেবারেই নয়। বৌদ্ধ ধর্মের যে টিচিং, সেই টিচিংয়ের উপর তারা বিশ্বাস করতো। আর এই যে হীনযানদের বলা হতো সাউদার্ন বা দক্ষিণী বৌদ্ধ সম্প্রদায়, আর মহাযানকে বলা হতো উত্তরের বৌদ্ধ সম্প্রদায় বা নর্দার্ন বৌদ্ধ যে কাল্ট। তো এই যে দুটো ভাগে কিন্তু বিভক্ত আরেকটা রয়েছে বজ্রযানের মধ্যে কিন্তু শুধুমাত্র যে তন্ত্র সাধনা, সেই তন্ত্র সাধনা নিয়ে আলোচনা করা রয়েছে। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, পরীক্ষায় কিন্তু ডিরেক্টলি কোশ্চেন আসতে পারে এখান থেকে। নেক্সট, ভারতের ম্যাকিয়াভেলি কাকে বলা হয়? কোশ্চেনটা ভালো করে পড়বেন। ভারতের ম্যাকিয়াভেলি কাকে বলা হয়? বিষ্ণু শর্মা, বিষ্ণুগুপ্ত, সমুদ্রগুপ্ত, চন্দ্রগুপ্ত মৌর্য। তো অবশ্যই কারেক্ট আনসার হবে এখানে বিষ্ণুগুপ্ত। তার আরেক নাম কি? তার এক নাম চাণক্য, তার আরেক নাম কৌটিল্য, এবং তাকেই কিন্তু বলা হয় ভারতের ম্যাকিয়াভেলি। কৌটিল্য কিন্তু অর্থশাস্ত্র লেখেন। অর্থশাস্ত্র কিন্তু কোনো রকম ইকোনমির বই নেই। অর্থ বলে আপনি হয়তো ভাবছেন ইকোনমির, অর্থশাস্ত্র কৌটিল্য লিখেছিলেন। অর্থশাস্ত্র কোনো রকম ইকোনমির বই নয়, এটা কিন্তু পলিটির বই। কীভাবে একটা স্টেটকে পরিচালনা করা যায়, একটা রাষ্ট্রকে কীভাবে পরিচালনা করা যায়। আপনারা পলিটি যখন পড়বেন দেখবেন ডিপিএসপি, ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি আছে সেখানে। তো রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি রয়েছে। তো এরকমই বিষ্ণুগুপ্ত কিন্তু পলিটির ওপর একটা বই লেখেন, অর্থশাস্ত্র, যেখানে রাষ্ট্র কীভাবে পরিচালনা করা উচিত, রাজার কী কী কর্তব্য, সেগুলো কিন্তু এখানে লেখা ছিল। তো এই যে বিষ্ণুগুপ্ত বা চাণক্য বা কৌটিল্য, তাকেই কিন্তু বলা হয় ভারতের ম্যাকিয়াভেলি। বিষ্ণু শর্মা তিনি কিন্তু পঞ্চতন্ত্র লেখার জন্য বিখ্যাত। সমুদ্রগুপ্ত ভারতের নেপোলিয়ান বলা হয়, সমুদ্রগুপ্তকে বলা হয়, ভিনসেন্ট স্মিথ বলেছেন ভারতের নেপোলিয়ান। আর চন্দ্রগুপ্ত মৌর্য তো খুবই ইম্পর্টেন্ট, মৌর্য বংশের প্রতিষ্ঠাতা ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য। তো চন্দ্রগুপ্ত মৌর্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষা কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্য থেকে প্রায়ই কোশ্চেন জিজ্ঞাসা করা হয়। মৌর্য বংশের প্রতিষ্ঠাতাকে এইভাবে কিন্তু পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়। মৌর্য বংশের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য, তারপরে আসেন বিন্দুসার। আর চন্দ্রগুপ্ত মৌর্যকে কিন্তু কি বলা হয়? স্যান্ড্রোকোটাস বলা হয়। চন্দ্রগুপ্ত মৌর্যকে স্যান্ড্রোকোটাস বলা হয়। কার দ্বারা এটা বলা হয়েছিল? জাস্টিস, রোমান ঐতিহাসিক জাস্টিনের দ্বারা চন্দ্রগুপ্ত মৌর্যকে স্যান্ড্রোকোটাস বলা হয়েছিল।
তো নেক্সট দেখবো আরেকটা জিনিস মাথায় রাখবেন, এই যে বিষ্ণুগুপ্ত বা চাণক্য তিনিই কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্যের রাজা হওয়ার পিছনে দায়ী। তো অ্যাকচুয়ালি ধননন্দের কাছ থেকে অপমানিত হয়ে এই যে বিষ্ণুগুপ্ত বা কৌটিল্য তিনি কিন্তু বেরিয়ে এসেছিলেন এবং প্রতিজ্ঞা করেছিলেন যতদিন না পর্যন্ত আমি ধননন্দকে তার পথ থেকে সরাচ্ছি, যতদিন না পর্যন্ত প্রতিশোধ নিচ্ছি, সাধারণ মানুষকে বাঁচাচ্ছি এরকম রাজার হাত থেকে, অত্যাচারী রাজার হাত থেকে, ততদিন পর্যন্ত আমি আমার মাথার যে টিকি থাকে সেই টিকিটাকে বাদ বললাম। তো তারপরে কিন্তু বিষ্ণুগুপ্ত চন্দ্রগুপ্ত মৌর্যকে খুঁজে তাকে ট্রেনিং দেন এবং ধীরে ধীরে কিন্তু তাকে একটা লিডার বানান এবং চন্দ্রগুপ্ত মৌর্য পরবর্তীকালে মৌর্য বংশের প্রতিষ্ঠা করেন ধননন্দকে পরাজিত করে। তো এটা মাথায় রাখবেন, একটা স্টোরি কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট। নেক্সট, কোণারকে সূর্য মন্দির কে নির্মাণ করেন? অপশানগুলো দেখে নিন। প্রথম কৃষ্ণ, তৃতীয় কৃষ্ণ, প্রথম নরসিংহদেব, দ্বিতীয় নরসিংহ বর্মন। তো একটু ট্রিকি অপশান হয়ে গেছে, তার কারণ দেখুন এখানে কৃষ্ণ, নরসিংহদেব আর নরসিংহ বর্মন যখন এক ক্ষেত্রে একটু ট্রিকি অপশান করে দিয়েছি আমি। তো কারেক্ট অ্যান্সার কী হবে? কোণারকের সূর্য মন্দির কিন্তু অবশ্যই প্রথম নরসিংহদেব, যারা জানেন তাদের ক্ষেত্রে কোনো রকম প্রবলেম হওয়ারই কথা নয়। প্রথম নরসিংহদেব তিনি কিন্তু কোণারকের সূর্য মন্দির নির্মাণ করেন। তো এখানে প্রথম কৃষ্ণ, তৃতীয় কৃষ্ণ দেখতে পাচ্ছেন। প্রথম কৃষ্ণ কিন্তু খাজুরাও মহাদেব মন্দির নির্মাণ করেন। ইলোরার কৈলাসনাথ টেম্পল, সেটাও কিন্তু এই যে প্রথম কৃষ্ণ নির্মাণ করেন। আর দ্বিতীয় নরসিংহ বর্মনে ইম্পর্টেন্ট, দ্বিতীয় নরসিংহ বর্মন কাঞ্চির কৈলাসনাথ মন্দির, কাঞ্চির বৈকুণ্ঠ পেরিমল মন্দির, এগুলো কিন্তু দ্বিতীয় নরসিংহ বর্মন তৈরি করেন। আর তাছাড়া পুরীর জগন্নাথ মন্দির, সেটাও ইম্পর্টেন্ট, সেটা কিন্তু অনন্ত বর্মন পুরীর জগন্নাথ মন্দির নির্মাণ করেন। তো এই হচ্ছে কিছু ইম্পর্টেন্ট মন্দিরের নির্মাণ। নেক্সট, ন্যাচারাল হিস্ট্রি কার লেখা? প্লিনি, টলেমি, মেগাস্থেনিস, আর এদের মধ্যে কেউই না। কারেক্ট আনসার হবে কি? ন্যাচারাল হিস্ট্রি কিন্তু প্লিনির লেখা, গ্রিক ঐতিহাসিক প্লিনির দ্বারা লেখা হয়েছে ন্যাচারাল হিস্ট্রি। টলেমির দ্বারা কি লেখা হয়েছে? জিওগ্রাফি বা ভূগোল হচ্ছে টলেমির দ্বারা লেখা। মেগাস্থেনিকের প্রত্যেকেই জানেন ইন্ডিকা, আর প্লিনির কিন্তু এই যে ন্যাচারাল হিস্ট্রি। নেক্সট দেখবো সারনাথের অশোক স্তম্ভতে মোট কটি সিংহ আছে? তো কারেক্ট আনসার হবে 4টি। সারনাথে আপনারা জানেন অশোক স্তম্ভ রয়েছে, আর সারনাথেই কিন্তু গৌতম বুদ্ধ তার প্রথম স্পিচ ডেলিভার করেন। ভেরি ইম্পর্টেন্ট, এই কোশ্চেনটা কিন্তু পরীক্ষায় বহুবার এসছে প্রিভিয়াস ইয়ার্সে। তো সারনাথের অশোক স্তম্ভ মোট 4টি সিংহ রয়েছে, সেটা সম্ভবত ইএসএসসির MTS এসেছিল। আর সারনাথের অশোক স্তম্ভে মোট 4টি সিংহ তো রয়েছে, তার পাশাপাশি সারনাথে কিন্তু গৌতম বুদ্ধ তার প্রথম স্পিচ ডেলিভার করেন। এটা কিন্তু WBCS প্রিলিমসের প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন। নেক্সট দেখবো এদের মধ্যে কৈবর্ত বিদ্রোহ কে দমন করেছিলেন? অপশন দেখুন, দেবপাল, রামপাল, ধর্মপাল, বল্লাল সেন। তো কারেক্ট অ্যান্সার এখানে কী হবে? কারেক্ট অ্যান্সার এখানে হবে রামপাল কৈবর্ত বিদ্রোহ দমন করেছিলেন। এবারে আমরা এক এক করে একটু আলোচনা করে নিই। দেবপালের আগে কিন্তু ছিলেন ধর্মপাল, অ্যাকচুয়ালি প্রথমে প্রতিষ্ঠা করেন গোপাল, পাল বংশের প্রতিষ্ঠা করেন গোপাল। তো গোপাল ওদন্তপুরী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন, মহাবিহার প্রতিষ্ঠা করেন। তারপরে আসে ধর্মপাল, এই যে গোপালের পরে আসে ধর্মপাল কিন্তু তিনি বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় প্লাস সোমপুরী বিশ্ববিদ্যালয় দুটোই কিন্তু প্রতিষ্ঠা করেন। আর তাছাড়া ধর্মপাল নালন্দা বিশ্ববিদ্যালয়ের সংস্কারও করেন। এখানে দেখছেন দেবপাল কিন্তু তেমন বিশেষ কিছু ইম্পর্টেন্ট নয়। ধর্মপালের পরে দেবপাল আসেন, তো এটুকুই জেনে রাখুন, খুব একটা ইম্পর্টেন্ট নয়। তারপরে আসে বল্লাল সেনের খুবই ইম্পর্ট্যান্ট কাজ রয়েছে, কারণ তিনি খুবই একজন জ্ঞানী ব্যক্তি ছিলেন, পণ্ডিত ব্যক্তি ছিলেন। তিনি দুটো খুব ইম্পর্ট্যান্ট ওয়ার্ক লেখেন, বা তিনি খুবই দুটো ইম্পর্ট্যান্ট রচনা করেন। একটা হচ্ছে কি, একটা অদ্ভুত সাগর, আর একটা হচ্ছে কি দান সাগর। একটা দান সাগর। তো অদ্ভুত সাগর ছিল জ্যোতির্বিদ্যা বা অ্যাস্ট্রোলজি রিলেটেড গ্রন্থ। আর এই যে অদ্ভুত সাগর তিনি কিন্তু শেষ করে যেতে পারেননি। এই অদ্ভুত সাগর বা জ্যোতির্বিদ্যা সম্পর্কিত যে গ্রন্থ, অ্যাস্ট্রোলজিক্যাল যে বুকটা, এটা শেষ করেন বল্লাল সেনের যে ছেলে, তার নাম হচ্ছে লক্ষণ সেন কিন্তু এটা শেষ করেন। আর এই যে বল্লাল সেন আরও একটা কারণে বিখ্যাত, কারণ তিনি কৌলিন্য প্রথা বা কৌলিন্য সিস্টেম, এটা কিন্তু প্রথমবারের জন্য চালু করেন। ভেরি ইম্পর্টেন্ট, অলরেডি কিন্তু প্রিভিয়াস ইয়ার্সে এসে গেছে এই টাইপের কোশ্চেন। নেক্সট, কত সালে আরবরা সিন্ধু জয় করে? তো কারেক্ট অ্যান্সার হবে 712। ডিটেলসে যাবো না, আরবরা 712 সালে সিন্ধু জয় করেন। অনলাইনের কোশ্চেন, পরীক্ষা কেন্দ্রের জন্য ইম্পর্টেন্ট। নেক্সট, 40 চক্র কে প্রবর্তন করেন? তো অপশন দেখুন, ইলতুৎমিশ, রাজিয়া সুলতানা, বলবন, গিয়াসুদ্দিন বলবন এখানে, আর আরাম শাহ। তো অবশ্যই মাথায় রাখবেন 40 চক্রের প্রবর্তন করেন ইলতুৎমিশ।
তো ইলতুৎমিশের কিছু গুরুত্বপূর্ণ কাজ আমরা দেখব। দেখুন আগে যে দাসবংশের মধ্যে কিছু ইম্পর্ট্যান্ট ব্যক্তিত্ব ছিলেন, ইম্পর্ট্যান্ট সুলতান ছিলেন দিল্লি সুলতানেটের আন্ডারে। আমি আগেই আলোচনা করি, যেগুলো পেইড কোর্সে আলোচনা করা হয়ে গেছে, যে দিল্লি সুলতানেটের মধ্যে মোটামুটি 5টা বংশ ছিল: দাস বংশ, খলজি বংশ, তুগলক বংশ, সৈয়দ বংশ এবং লোদি বংশ। তো দাস বংশের মধ্যে ছিলেন কারা কারা? কুতুবউদ্দিন আইবক, ইলতুৎমিশ, রাজিয়া সুলতান আর গিয়াসউদ্দিন বলবন। তো প্রথমে কুতুবউদ্দিন আইবক দাস বংশের প্রতিষ্ঠা করেন। তিনি ছিলেন 1206 থেকে 1210 সাল পর্যন্ত। এবং কুতুবউদ্দিন আইবককে লাখ বক্সি বলা হয় বা লক্ষ দাতা বলা হয়, কারণ তিনি প্রচুর পরিমাণে দান করতেন। আর চৌগান খেলতে গিয়ে তিনি মারা যান, চৌগান বা পোলো খেলতে গিয়ে তিনি মারা যান। তাছাড়াও তিনি দিল্লি এবং আজমেরে 2.5 দিন কাজ ঝোপড়া তৈরি করেন, এগুলো ইম্পর্টেন্ট। আজমেরে তৈরি করেন 2.5 দিন কাজ ঝোপড়া, কোয়াতুল ইসলাম মসজিদ তৈরি করেন দিল্লিতে। তো এগুলো ইম্পর্টেন্ট। তারপরে আসে আরাম শাহকে হটিয়ে শামসুদ্দিন ইলতুৎমিশ আসেন, এবং এই শামসুদ্দিন ইলতুৎমিশই কিন্তু 40 চক্রের প্রতিষ্ঠা করেন। শামসুদ্দিন ইলতুৎমিশ তিনি কিন্তু 40 চক্রের প্রতিষ্ঠা করেন। তো এই ইলতুৎমিশ ইলবারি তুর্কি ছিলেন। আর মাথায় রাখবেন, ইলতুৎমিশ কিন্তু তার 40 চক্র প্রতিষ্ঠার পাশাপাশি তিনি জিতল, এটা হচ্ছে তামাল মুদ্রা, কপার মুদ্রা জিতল, আর টাকা হচ্ছে রূপোর মুদ্রা, রূপার মুদ্রা টাঙ্কা এবং কপারের মুদ্রা জিতল তিনি কিন্তু প্রতিষ্ঠা করেন। তো ইলতুৎমিশের পরে আসে রুকনুদ্দিন ফিরোজ, তারপরে আসে রাজিয়া সুলতানা। তো রাজিয়া সুলতানা হচ্ছে মধ্যযুগের ভারতের প্রথম এবং শেষ মহিলা শাসক। খুবই ইম্পর্টেন্ট এই পার্সপেক্ট থেকে, যেহেতু প্রথম এবং শেষ মহিলা শাসক। পরীক্ষা অনেক সময় 4টে অপশান দিয়ে দেবে, দেখবেন এই 4টে অপশান দিয়ে বলবে এর মধ্যে কে দাসবংশের সুলতান ছিলেন না। তো কারেক্ট আনসার রাজিয়া সুলতানা কিন্তু কোনো রকম সুলতান ছিলেন না, তিনি একজন মহিলা শাসক ছিলেন। তারপরে আসবে ইম্পর্টেন্ট বলতে গিয়াসউদ্দিন বলবন। তারপরে গিয়াসউদ্দিন বলবন ইম্পর্টেন্ট ছিলেন, আরাম শাহ ইম্পর্টেন্ট নয়, মোটেই ইম্পর্টেন্ট নয়, গিয়াসউদ্দিন বলবন ইম্পর্টেন্ট। এই যে 40 চক্র প্রতিষ্ঠা করছেন ইলতুৎমিশ, এই গিয়াসউদ্দিন বলবনে সেই 40 চক্রের যে ক্ষমতা সেটা একবারে নষ্ট করে দেন, 40 চক্রকে শেষ করে দেন। কারণ 40 চক্র কিন্তু যে গভর্নেন্স সেটাকে সম্পূর্ণভাবে কন্ট্রোল করার চেষ্টা করতো। তাছাড়া তিনি এসে কিন্তু গুপ্তচর ব্যবস্থাও ভালো করে রিফর্মস করেন, গুপ্তচর ব্যবস্থা থেকে শুরু করেন। তাছাড়া নওরোজ, আপনারা শুনবেন পার্সিয়ান যে উৎসব নওরোজ যে উৎসব, সেটাও কিন্তু এই যে গিয়াসউদ্দিন বলবন শুরু করেন। নওরোজ বলতে এটাকে অ্যাকচুয়ালি বসন্ত উৎসব বলা হয়। তো পাইবাস আর সিজদা, দুটো যে টার্ম, পাইবস এবং সিজদা, পাইবস হচ্ছে সম্রাটের যে পাকে তাকে চুম্বন করতে হবে সম্রাটের প্রতি আনুগত্য প্রকাশ করার জন্য, সিজদা হচ্ছে সম্রাটের সামনে মাথা নিচু করে দাঁড়াতে হবে। তো এই পাইবস এবং সিজদা দুটোই কিন্তু এই যে বলবন চালু করেন, এগুলো ইম্পর্ট্যান্ট। নেক্সট দেখব মুনহিয়ান কি, অপশান দেখুন: রাজকর্মচারী, গুপ্তচর, সৈনিক এবং দেওয়ান। মুনহিয়ান অ্যাকচুয়ালি খলজি বংশের দ্বারা প্রতিষ্ঠিত হয়। খলজি বংশের প্রতিষ্ঠা থেকে জালালউদ্দিন খলজির পরে আসেন আলাউদ্দিন খলজি। তো এই আলাউদ্দিন খলজি কিন্তু এই মুনহিয়ান প্রথা চালু করেন। আর মুনহিয়ান কথার অর্থ হচ্ছে গুপ্তচর। আলাউদ্দিন খলজি গুপ্তচর বাহিনীকে এবং গুপ্তচরকে কিন্তু খুবই ভালো জায়গায় নিয়ে যান এবং সেটাকে কিন্তু রিফর্মস করেন এবং গুপ্তচর বাহিনীকে আরও স্ট্রং করেন। তো মুনহিয়ান গুপ্তচরদের নাম। তাছাড়া শাহানা-ই মান্ডি নামে রাজকর্মচারী নিয়োগ করা হয় বাজার ব্যবস্থা তত্ত্বাবধানের জন্য। তাছাড়া তিনি দাগ এবং হুলিয়া, আলাউদ্দিন খলজি দাগ এবং হুলিয়া এই প্রথা দুটো চালু করেন। দাগ হচ্ছে কোনো অশ্ব বা কোনো ঘোড়া যদি যাতে হারিয়ে না যায় সেই জন্য তার ওপর চিহ্নিতকরণ করা হতো। কোনো একটা ধরুন কাপড়ের পট্টি বেঁধে দেওয়া হলো বা কোনো একটা নাম্বার লিখে দেওয়া হলো বা তার উপর কোনো একটা মার্ক করে দেওয়া হলো, এটাকে বলা হতো দাগ। আর হুলিয়া কি, কোনো সেনাবাহিনীর পরিচয়ের জন্য সেই সেনাবাহিনীর যে সৈনিকরা রয়েছে সেই সৈনিকদের প্রত্যেকের মুখের বিবরণী, তাদের ডেসক্রিপশান, সেগুলো কিন্তু একটা জায়গায় লেখা থাকতো। তো এই হচ্ছে দাগ এবং হুলিয়া সৈনিকদের বর্ণনা, দাগ হচ্ছে অশ্ব চিহ্নিতকরণের জন্য। নেক্সট, বাংলার আকবর কাকে বলা হয়? অপশানগুলো দেখুন: হুসেন শাহ, ইলিয়াস শাহ, মোহাম্মদ বিন তুগলক এবং বলবন। তো এখান থেকে দুটো অপশান আপনি এমনিতেই এলিমিনেট করতে পারছেন, মোহাম্মদ বিন তুগলক এবং বলবন। তো বাকি থাকলো কি হুসেন শাহ এবং ইলিয়াস শাহ। তো কারেক্ট আনসার হলো হুসেন শাহী বংশে তাকে কিন্তু বাংলার আকবর বলা হয়। হুসেন শাহকে, আলাউদ্দিন হুসেন শাহ, তাকে বাংলার আকবর বলা হয়। নেক্সট, সঙ্গম বংশের প্রতিষ্ঠা কে করেন? হরিহর, বুক্কা দুজনেই কেউ না। তো মাথায় রাখবেন, সঙ্গম বংশের প্রতিষ্ঠা কিন্তু হরিহর এবং বুক্কা দুজনে মিলেই করেন সঙ্গম বংশের প্রতিষ্ঠাতা। প্রথম হরিহর, তারপর প্রথম বুক্কা, এরাই কিন্তু একত্রে মিলে, অ্যাকচুয়ালি দুজনেই কিন্তু একই সমসাময়িক ছিলেন না। হরিহর 1336 থেকে মোটামুটি 55 মতো এরকম ছিলেন, আর বুক্কা তারপর থেকে মোটামুটি 80-র কাছাকাছি পর্যন্ত ছিলেন। 56 প্রবাবলি 75 থেকে 80-র মধ্যে একটা সাল হবে, এক্স্যাক্টলি আমার মনে পড়ছে না, তবে
80-র কাছাকাছি এরকম একটা সাল হবে। তো বুঝতে পারছেন মোটামুটি একই সময়কালে কিন্তু রাজত্ব করেননি, কিন্তু প্রথম হরিহর সঙ্গবংশের যে প্রতিষ্ঠা শুরু করেন সেটা কিন্তু শেষ করেন প্রথম বুক্কা। তো ইম্পর্টেন্ট দুজনেই কিন্তু এখানে তাদের কারেক্ট আনসার হবে। নেক্সট, বাহমনি সাম্রাজ্যের প্রতিষ্ঠা থাকে। বাহমনি সাম্রাজ্যের প্রতিষ্ঠা করতে দেখুন অপশন দেখুন হাসান গাঙ্গু, ফিরোজ শাহ বাহমানি, মাহমুদ শাহ এবং আদিল শাহ। তো বাহমানি সাম্রাজ্যের প্রতিষ্ঠা হচ্ছেন হাসান গাঙ্গু। হাসান গাঙ্গু আপনারা একটু গুলিয়ে ফেলতে পারেন, কনফিউশনে পড়বেন না। আলাউদ্দিন হোসেন বাহমান শাহ তার নামই কিন্তু হাসান গাঙ্গু। আবার রিপিট করছি, আলাউদ্দিন হোসেন বাহমান শাহ, এই যে নাম, এত বড় নাম আলাউদ্দিন হোসেন বাহমান শাহ, তার নামই হচ্ছে হাসান গাঙ্গু। আর তিনিই কিন্তু দক্ষিণ ভারতের প্রথম স্বাধীন মুসলিম রাজ্যের প্রতিষ্ঠা করেছিলেন। আর বাহমনি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাও হচ্ছে এই হাসান গাঙ্গু বা আলাউদ্দিন হোসেন বাহমান শাহ। ইম্পর্টেন্ট। নেক্সট দেখব, গৌড়ীয় বৈষ্ণব ধর্মের প্রতিষ্ঠা কী করেন? অপশন দেখুন চৈতন্য, রামদাস, দয়াল, কবি। চৈতন্য, গুরু রামদাস, দাদু দয়াল এবং কবি। দেখুন এই যে গৌড়ীয় বৈষ্ণব ধর্ম, এটা কিন্তু শুরু করেন চৈতন্যদেব কিন্তু পূর্ব ভারতে আমাদের পশ্চিমবাংলারই মানুষ। নবদ্বীপে একজন ব্রাহ্মণ পরিবারে তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং তিনি কিন্তু কৃষ্ণের যে নামগান বা কীর্তন, এই যে কীর্তন আপনারা এখন শুনতে পাবেন, এই কীর্তনের স্রষ্টা হচ্ছেন এই যে চৈতন্য। আর তিনি বৈষ্ণব ধর্মের মূল মন্ত্র হিসেবে প্রেমকে কিন্তু তিনি প্রমোট করেছিলেন। আর তিনি কিন্তু গৌড়ীয় বৈষ্ণব ধর্মের প্রতিষ্ঠা করেছিলেন। তাছাড়া রামদাসও ইম্পর্টেন্ট, মোটামুটি তিনি শিবাজির আধ্যাত্মিক গুরু ছিলেন এবং তিনি দাসবোধ রচনা করেছিলেন। তাছাড়া দাদু দয়ালও ছিলেন। দাদু দয়াল তিনি নির্গুণ ব্রহ্মের উপাসক। আমি নির্গুণ সগুণ কতদিন আলোচনা করেছি এমসিকিউতে, নির্গুণ এবং সগুণ এরকম দুটো ভাগ রয়েছে। তো নির্গুণ যে উপাসক তিনি কিন্তু ছিলেন এই দাদু দয়াল। তাছাড়া কবির তিনি হচ্ছে হিন্দু মুসলিম একত্রে মিলনের কথা তিনি বলেন। রাম রহিম এক হে তিনি বলেছিলেন। তাছাড়া কবিরের অনেক দোহা রয়েছে, আপনারা শুনে থাকবেন অনেক। নেক্সট, খানুয়ার যুদ্ধ কবে হয়? এটা মুঘল সাম্রাজ্যে আমরা চলে আসছি, এন্টার করছি। খানুয়ার যুদ্ধ কবে? অপশনগুলো দেখুন 1526, 1626, 1526, 1527, 1528। দেখুন বাবর মোটামুটি চারটে খুবই ইম্পর্টেন্ট ব্যাটেল লড়েন। প্রথম ব্যাটেল হচ্ছে ভারতবর্ষে এসে 1526 সালে, ব্যাটেল অফ পানিপথ 1526 সালে বাবর এবং ইব্রাহিম লোদি এবং এখানে কিন্তু বাবর জয়লাভ করেন। তারপরে 1527 সালে ব্যাটেল অফ খানুয়া হয়। 1527 সালে কার মধ্যে? ব্যাটেল অফ খানুয়া। এটা কার মধ্যে? বাবর তার সাথে রাণা সংগ্রাম সিং, এখানে কিন্তু বাবর জয়লাভ করে। তারপরে একটা ইম্পর্টেন্ট ব্যাটেল হয় 1528 সালে। এই যে 1528 সালে একটা ইম্পর্টেন্ট ব্যাটেল হয়। 1528 সালে কি হয়? চান্দেরির যুদ্ধ, ব্যাটেল অফ চান্দেরি, ব্যাটেল অফ চান্দেরি, এটাই 1528 সালে। আর এটা কিন্তু মেদিনী রায়কে পরাজিত করেন। আর তারপরে গোগরা বা ঘরঘরার যুদ্ধ বলা হয় এটা কত সালে হয়? 1529। গোগরা বা ঘরঘরার, ব্যাটেল অফ গোগরা বা ঘরঘরা যাই বলুন না কেন, সেই যুদ্ধটা হয়। এটা কাদের মধ্যে? ইব্রাহিম লোদির যে ভাই, ইব্রাহিম লোদিকে পরাজিত করেছিলেন 1526 সালে ব্যাটেল অফ পানিপথে, প্রথম ব্যাটেল অফ পানিপথে বাবর, এবং সেই ইব্রাহিম লোদির ভাই মাহমুদ লোদির তার সাথে কিন্তু বাবরের হয় যুদ্ধ। এখানে বাবর কিন্তু জয়লাভ করেন। চারটি যুদ্ধে বাবর জয়লাভ করেন। মোটামুটি 1526 থেকে 1530 সাল পর্যন্ত কিন্তু বাবর ভারতবর্ষে রাজত্ব করেছিলেন। তিনি তারপর কিন্তু মারা যান। তারপর আসে হুমায়ুন আসে। হুমায়ুনের ক্ষেত্রে অনেক কিছু ইম্পর্টেন্ট হয়েছে, যেমন বাবরের প্রথম পুত্র হুমায়ুনের ক্ষেত্রে দুখানা যুদ্ধ ইম্পর্টেন্ট, ব্যাটেল অফ চৌসা এবং ব্যাটেল অফ কনৌজ। ব্যাটেল অফ চৌসা হয় 1539 সালে হুমায়ুন এবং শের শাহের সাথে। তো শের শাহ এখানে জয়লাভ করে। 1540 সালেও ব্যাটেল অফ বিলগ্রাম বা ব্যাটেল অফ কনৌজ হয়, সেখানেও কিন্তু হুমায়ুন পরাজিত হয় এবং শের শাহ জয়লাভ করে। তো এই ছিল আজকের ইম্পর্টেন্ট একটি সেট। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, এই ধরনের ভিডিও রেগুলার পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না। আজকের মতো গুড বাই, পরবর্তী ভিডিওতে আপনার সাথে আবার দেখা হবে। থ্যাংক ইউ।